নিজের ঘরে ফিরে এসে লেনি অনেকক্ষণ পড়ার ঘরে বসে রইল। ওর একটা নিজস্ব পড়ার ঘর আছে। ওর বাবা কৌশিক চ্যাটার্জি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় পোস্টে চাকরি করেন। মা লা মার্সের শিক্ষিকা। লেনি বাবা মায়ের একমাত্র সন্তান। তার কোনো কিছুরই অভাব নেই। না চাইতেই সব কিছু পেয়ে যায় সে। লেখাপড়া নিয়ে কেউ তার পেছনে লেগে থাকে না। সে পড়াশোনা করে নিজের খেয়াল খুশিতে। ক্লাসের পড়া ছাড়াও তার পড়ার সাবজেক্ট অনেক। নানান বিষয় তার জিজ্ঞাসা। কখনো হয়তো মায়া সভ্যতা, কখনো আবার কম্পিউটার মাথায় চক্কর দেয় তার। সেতার বাজাতে ও খুব ভালোবাসে। সপ্তাহে একদিন মাস্টারমশাই আসেন সেতার শেখাতে। মা বাবা ওর স্বাভাবিক ইচ্ছেতে কোনো বাঁধ সাধেন না। কিছুদিন হলো লাইব্রেরি থেকে একটা বই এনেছে তুতেনখামেনের ওপর। ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কার আর আবিষ্কারের অস্বাভাবিক পরিণতি ওকে প্রায়ই একটা জিজ্ঞাসার মুখে ফেলে দেয়। আবিষ্কারের এক মাস পর অর্থাৎ 1923 সালের 5ই এপ্রিল আবিষ্কারক লর্ড কার্নারভন হঠাৎই মারা যান। রহস্যটা তখন থেকেই। যেদিন তিনি মারা যান অর্থাৎ মারা যাবার সময় কায়রোর সব আলো নিভে যায়। আর ঠিক সেই সময়ই প্রায় 1000 মাইল দূরে কার্নারভনের প্রিয় কুকুরটিও হঠাৎই রহস্যজনকভাবেই মারা যায়। তারপরই শুরু হয়ে যায় অলৌকিক সব কথাবার্তা। এই দুই মৃত্যুকে মিশরবাসীরা মনে করেন মমির অভিশাপ বলে। তাদের ধারণা মমির চারপাশে মৃতের আত্মারা শান্তিতে বিরাজ করতে থাকে। তাদের বিরক্ত করলে সে দেয় মৃত্যু অভিশাপ। কিন্তু ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো সমাজের নিচে এক বিষাক্ত মশার কামড়ে কার্নারভন অসুস্থ হয়ে পড়েন আর প্রচণ্ড ঠান্ডায় তার নিউমোনিয়া হয়। মৃত্যুর কারণ সেটাই। 5ই এপ্রিল 1923 তারিখে ব্যাপক লোডশেডিং হয়। তারও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আর কুকুরটির বয়স হয়েছিল, সে মারা যেতেই পারে। সব মিলিয়ে এক কাকতালীয় ব্যাপার। আসলে লেনির মনে হয় অলৌকিক ব্যাপার স্যাপার মানুষের খুবই প্রিয়। অলৌকিকতা নিয়ে রোমাঞ্চিত হওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। যেমন ভূতের গল্প। কেউ কখনো ভূত দেখেনি, দেখতে পারে না, তবুও সেই ভূতের গল্প ঝিড়ঝিড়ে বর্ষার রাতে হ্যারিকেনের আলোর সামনে বসে শুনতে এবং ভয় পেতে মানুষ ভালোবাসে। তবু তার শোনা চাই। লেনি তার এই ছোট্ট জীবনে ভূত প্রেত বা অলৌকিক কিছুতে বিশ্বাস করে না। তবু একবার সে তার মা আর বাবাকে এইসব নিয়ে প্রশ্নও করেছিল। তারা হেসে বলেছিলেন, আমরা তোমার ওপর কিছু চাপিয়ে দিতে চাই না। হ্যাঁ, যে কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে চুলচেরা বিচার করে তবেই ডিসিশনে আসবে। হ্যাঁ, কোনো অলৌকিক গাল গল্প দিয়ে জোড়াতালি দিও না। ওতে আসল সত্যটাই চাপা পড়ে যাবে। চেষ্টা করবে সত্যটাকে খুঁজে বার করার। সেই থেকে বাবা মায়ের কথা মনে রেখেছে সে। জীবনের যে কোনো ক্ষেত্রেই লেনি বিজ্ঞানকেই খুঁজে পেতে চায়। গণেশ চুরি হয়ে যাওয়ার কথাটা ও মাথা থেকে সরিয়ে দিতে পারছিল না। ইন্সপেক্টর চৌধুরী হয়তো নিয়ম মাফিক ইন্টারোগেট করেছিলেন, কিন্তু ওনার ধারণাটা বড় একপেশে। উনি যেন ধরেই নিয়েছিলেন বাড়ির ঝি চাকর ছাড়া আর কেউ মূর্তি সরাতেই পারে না। ওর মন বলে উঠল এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নয়। তারপর লোকটা তাকে নাবালক বলে একটা খোঁচা দিয়েছে। তাকে বলে দিল এঁচড়ে পাকা ছোকরা। চোখ দুটো জ্বালা করছিল অপমানে। এমন সময় তাদের দরজার কলিং বেলটা বেজে উঠল। লেনি ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 8:45। রামু কাকা বলে ওদের বাড়িতে একজন কাজের লোক আছে। রামু এসেছে তার জন্মেরও আগে, এখন প্রায় বাড়ির লোক হয়ে গেছে। রামু এসে বলল, হ্যাঁ, আগে খোকা বাবু, তোমাকে নিচ থেকে ডাক এসেছে। বিশ্বাস মেশামশাইয়ের ফ্ল্যাট থেকে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বলো, আমি যাচ্ছি। একটু পরে নিচে নেমে এসে দেখলো সদল বলে সঞ্জীব চৌধুরী চলে গেছেন। যথারীতি বলে গেছেন এসব চুরি সাধারণত চাকর বাকররাই করে, হয় সুষমা নয়তো রাজু, যে কোনো একজন মূর্তি সরিয়েছে। ওদের ওপর পুলিশের নাকি নজর থাকবে। সেসব কথায় কোনো মন্তব্য না করে লেনি জিজ্ঞেস করলো, আপনি আমায় ডেকেছেন মেশামশাই? প্রমথেশ বললেন, আমার থেকেও তোমার মাসিমার আগ্রহ বেশি। উনি বললেন বুদ্ধি খাটিয়ে চেষ্টা করলে তুমিই আমাদের গণেশকে খুঁজে আনতে পারবে। লজ্জিত হয়ে লেনি বলল, মাসিমা এর গুরুত্ব তেমনভাবে বুঝতে পারছে না।
তাই এসব বলছে। তারপর একটু থেমে বলল, আমি মাত্র একবারই আপনাদের ঠাকুর ঘরে গণেশ মূর্তিটা দেখেছিলাম, খুবই লোভনীয় মূর্তি। ওই গণেশজির কোনো ইতিহাস আপনার জানা আছে? প্রমথেশ বিশ্বাস নিজে একজন আইনজ্ঞ হওয়া সত্ত্বেও হঠাৎ পারিবারিক মূর্তি চুরি যাওয়ায় কেমন যেন দিশেহারা। সামান্য সময় নিলেন চিন্তা করার, তারপর ভাঙা ভাঙা গলায় বললেন, সে এক আজব কাহিনী। তোমরা আজকালকার ছেলেমেয়েরা নাও বিশ্বাস করতে পারো, কিন্তু মিথ্যে বলো আর যাই বলো, শুনেছি আমার বাবার মুখে, বাবা শুনেছেন তার বাবার মুখে। আজ এটা গল্প। আজ থেকে 250 বছর আগে আমার এক পূর্বপুরুষ ছিলেন গণেশের গোড়া ভক্ত। একদিন তিনি স্বপ্নে আদেশ পেলেন বাগানের এক কলা গাছের নিচে গণেশ ঠাকুর অবস্থান করেন। তখন আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো সেই আদেশ মতো পরদিন সকালে সেই নির্দিষ্ট কলা গাছটি উপড়ে ফেলা হয়। তোমার বিশ্বাস হবে না, কিন্তু সত্যি সেই কলা গাছের নিচ থেকে পাওয়া যায় 4x3 ইঞ্চি মাপের ওই গণেশকে, সম্পূর্ণ সোনার। স্বপ্নাদেশ ছিল ওই মূর্তি ঘরে এনে যত্ন করে পুজো আচ্ছা করলে বংশের সৌভাগ্য ফিরে যাবে। লেনি বলল, তাই হয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ বাবা লেনি, ঠিক তাই। আমাদের সেই পূর্বপুরুষ তারপর থেকে ভক্তি ভরে সেই সোনার গণেশের পুজো করা শুরু করেন। তারপর অনেক হাত ঘুরে গণেশ ঠাকুর আমার কাছে আসে। আর আমার স্ত্রী তো অতি ধর্মপ্রাণ মহিলা, দুবেলা গণেশের পুজো না করে তিনি জলস্পর্শও করেন না। আচ্ছা, আপনিও কি বিশ্বাস করেন? আপনি যে আজ এত বড় ব্যারিস্টার হয়েছেন, সেটাও ওই গণেশজির কৃপায়? একটু অন্যমনস্ক হয়ে প্রমথেশ বললেন, কি জানি, হতেও পারে। তারপর দেখোই না আমার ছেলেকে, লেখাপড়ায় তো বেশি দূর এগোয়নি, এটা ঠিক কথা, কিন্তু বিশ্বাস এন্টারপ্রাইজটা ও নতুন করে নিজের হাতেই বাড়াচ্ছে। সেটা এখন রমরম করে চলছে, যদিও আমার ছোট ভাইয়ের কাছে পার্টনারশিপে আছে। এরপর প্রমথেশ চুপ করে গেলেন। লেনি বলল, আমি খুব ছোট ছেলে, দু একটা প্রশ্ন করলেই এঁচড়ে পাকা ছেলে বলে নস্যাৎ করে দেবেন না তো? প্রমথেশ হাসলেন, তারপর বললে, এত রাতে তোমাকে ডেকেছি কি এঁচড়ে পাকা ছেলে বলে? তোমার বুদ্ধির ওপর আমার বিশ্বাস আছে। তুমি প্রশ্ন করো, জানা থাকলে আমি উত্তর দেব। আচ্ছা, আমার বাবার মুখে শুনেছিলাম আপনাদের নাকি কয়েক পুরুষের ব্যবসা। আপনার ছেলে মানে পবিত্রতা ব্যবসা করেন, এই পরিবেশে আপনি ব্যারিস্টার হলেন কেন? কারণ ব্যবসা আমার মাথায় ঢোকে না। আমার বাবাকে আমি সেটাই জানিয়েছিলাম, বাবা কোনো আপত্তি করেননি। তবে আমার ছোট ভাইকে ব্যবসায় টেনে নেন। আমার ছেলে এখন ওর কাকার পার্টনার। বাবার উইলে তা স্পষ্ট করে লেখাই আছে। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে সোনার গণেশ ঠাকুর, এটা তো আপনাদের কুলদেবতা, এতে আপনার ভাইয়ের অধিকার নিশ্চয়ই আছে। তাহলে এটা শুধু আপনার সম্পত্তি কেন? প্রমথেশ আবার হাসলেন, তারপর বললেন, আমি বুঝতে পারছি তুমি কেন এই প্রশ্নটা করছো। বাবার বিজনেস থেকে আমি যেমন সরে দাঁড়িয়েছিলাম, তেমনি তার কোনোরকম সাহায্য ছাড়াই আমি আইন পড়ি, বিলেতেও যাই নিজের টাকায়। যদিও মা আমায় কিছু আর্থিক সাহায্য করেন। বিলেত থেকে ফেরার পর যখন নিজের প্র্যাকটিস জমে যায়, একদিন বাবা আমায় ডেকে পাঠান। বাবার তখন অনেক বয়স। ওই সোনার ঠাকুরটা আমার হাতে তুলে দিয়ে বলেন, আমার সমস্ত ব্যবসা এবং সম্পত্তি আমি দুভাগে ভাগ করে দিয়েছি, একটা তোমার ভাইয়ের অংশ আর একটা তোমার ছেলের। তোমাকে একেবারে বঞ্চিত করছি না। এই সোনার ঠাকুর তোমার, যত্ন করে রেখো। গণেশজি সৌভাগ্যের প্রতীক। তারপর থেকে বাধা দিয়ে লেনি বলল, আপনার ভাইয়ের দিক থেকে কোনো ক্লেইম আসেনি? মানে আপনার বাবার মৃত্যুর পর সোনার গণেশ নিয়ে? কই না তো। তারপর একটু থেমে প্রমথেশবাবু বললেন, আসলে কি জানো লেনি, ওই গণেশ বিগ্রহটির মূল্য আমি টাকায় হিসাব করি না। টাকার থেকেও দামি কিছু আমাদের একটা সেন্টিমেন্ট লুকিয়ে আছে। আর তোমার মাসিমা তো মনে করেন ওই ঠাকুরের দৌলতেই আমাদের যা কিছু সুখ সৌভাগ্য।
চা আর কিছু স্ন্যাক্স নিয়ে ঘরে ঢুকলেন উর্মিলা দেবী। লেনির হাতে সেটা ধরিয়ে দিতে দিতে বললেন, আমাদের কি সর্বনাশ হয়ে গেল বলো তো বাবা লেনি। সকাল থেকে আমি একটা দানাও মুখে কাটিনি। তোমার কি মনে হয় আর আমার ঠাকুরকে কোনো দিন ফেরত পাবো না? লেনি বলল, মাসিমা, খাওয়া দাওয়া ছেড়ে দিলেই কি আপনার ঠাকুর আপনার কাছে ফিরে আসবে? এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবেন কিন্তু। আচ্ছা, কাল সন্ধ্যে 7:30 নাগাদ আপনি ঠাকুর ঘর বন্ধ করেছিলেন, তাই তো? হ্যাঁ, 4-5 মিনিট এদিক ওদিক হতে পারে। তারপর আপনি টিভি দেখতে বসেন, তাই তো? হ্যাঁ, মাঝখানে রাজু এসে একবার চা জলখাবার দিয়ে গিয়েছিল। রাজু কি আপনার ঘরে ঢুকেছিল? ঠিক বলতে পারবো না, কারণ টিভি দেখতে বসলে আমার ঘরটা পড়ে আমার পিছন দিকে। কেউ যদি আমাকে লুকিয়ে ঢুকতে চায় সে ঢুকতে পারে। আচ্ছা মেসোমশাই, আপনি কাল ওই সময় কি করছিলেন? আমি কাল ফিরেছি রাত 9টায়। আমার ফিরতে ওরকমই হয়। ফেরার পর আমি মিনিট 5 সোফায় বসি। তারপর তোমার মাসিমার সঙ্গে 2-4টে কথা বলে আমি চলে যাই আমার স্টাডি রুমে। ঠাকুর ঘরে যান না, তাই তো? দেখো বাবা, ঠাকুর দেবতা নিয়ে বাড়াবাড়ি আমার কোনোদিনই ছিল না। তবে আমি নাস্তিক নই। একাধবার যে প্রণামও করি না তা না। তবে আমার আসল পুজোর ঘর আমার স্টাডি রুম। অনেক রাত পর্যন্ত আমি ওখানেই থাকি। আচ্ছা, পবিত্রদা কাল ওই সময়ে কোথায় ছিলেন? উত্তর দিলেন উর্মিলা দেবী। পবিত্রকাল দেরি করে ফিরেছিল। ওর কোন একটা বন্ধুর বিবাহবার্ষিকী ছিল, তা ফিরেছিল প্রায় রাত 10টা তো হবেই। রাজুই দরজা খুলে দেয়। সেই সময় আপনি আপনার ঘরেই ছিলেন, তাই তো? হ্যাঁ। আর নিতাদি কোথায় ছিল ওই সময়? ও তো বিকেল থেকে বাড়িতেই ছিল। মাঝে একবার 5তলায় গিয়েছিল। 5তলা মানে সুদর্শন কাকুর ফ্ল্যাটে? হ্যাঁ, সুদর্শন ঠাকুরপুর মেয়ের চিত্রা তো ওর বন্ধু। তা সেও বেশিক্ষণের জন্যে নয়, 7টার মধ্যেই নিচে নেমে আসে। আচ্ছা, নিতাদি টিভি দেখে না? ওর ঘরে একটা ছোট্ট টিভি আছে। ঘর থেকে ও খুব কমই বেরোয়। জানোই তো, ও খুব লাজুক আর মুখচোরা মেয়ে। আপনার ঘরেও যাতায়াত করে না? আসে, আমি ঘরে থাকলে আসে। ওর দাদা বা বাবার স্টাডি রুমে যায় না বললেই চলে। আর আপনার বোনপো নিরুপম বাবু? নিরুপম ফিরেছিল রাত 8টায়। আমার ঘরে বসে কিছু গল্পগাছা করে পবিত্রর ঘরেই চলে যায়। লেনি গালে হাত রেখে কিছু চিন্তা করলো, তারপর বলল, আপনাদের সব ঘরগুলো একবার দেখব। নিতাদি বা পবিত্রদার কোনো আপত্তি হবে না তো? পরমেশবাবু বললেন। না না, আপত্তি করবে কেন? তুমি চলো না আমার সঙ্গে। পবিত্র নিজের ঘরেই ছিল। অবসর সময় ও একটু গিটার নিয়ে টুংটাং করে, তাই করছিল। পবিত্র এখনও বিয়ে টিয়ে করেনি। নিরুপম বসেছিল ওর সামনে, তার মুখটা গোমড়া। পরমেশবাবু আর লেনিকে ঘরে ঢুকতে দেখে পবিত্র বলল, আরে এসো এসো লিটল গোয়েন্দা, শুনলাম তুমি নাকি গণেশ চোর ধরবার জন্য উঠে পড়ে লেগেছো। আপনাকে এ কথা কে বলল? কেউ বলেনি। তবে তোমার তো এসব কেরামতি আছে। সেবার তো বিনোদবাবুর হারানো ছাতা খুঁজে বার করে দিয়েছিলে। 2-2 4, তাই আর কি। আমার ঘর দেখতে এসেছো? দেখো, সন্ধেবেলা থানার অফিসার তো ঘর তোলপাড় করে গেছে। এবার তোমার পালা, করো। তবে জিনিসটা যদি আমি সরাতাম, সেটা কি কখনো ঘরের মধ্যে রেখে দিতাম? এমন সময় নিরুপম বেশ অনুযোগের সুরেই বলল, মেসমশাই, জিনিস চুরি গেল আপনার ঘর থেকে, এখন পুলিশ আমায় হ্যারাস করছে কেন বুঝি না। আমায় থানায় ডেকেছিল, যেতেই ধমক ধমক। আবার বলে কিনা যতক্ষণ না মূর্তি পাওয়া যাচ্ছে ততক্ষণ আমি কলকাতা ছেড়ে যেতে পারবো না। এসব কি? পরমেশবাবু বললেন, কি বলি বলো তো বাবা, কেসটা তো এখন পুলিশের হাতে। ওরা যেমন বুঝছে, এখানে আমার কোনো হাত নেই। নিরুপম গজগজ করতে থাকলো। এই জন্যই আমি কোনো আত্মীয় স্বজনদের বাড়ি যাই না। মাসে বারবার করে বলেন, তাই আসা। দিল্লিতে আমার কত কাজ পড়ে আছে, ধর ভাল লাগে না। এইসব কথার মাঝে লেনি তীক্ষ্ণ দৃষ্টি ছাড়িয়ে সব ঘরটা দেখে নিচ্ছিল। মোটামুটি ধনী বাপের রোজগারে অবিবাহিত ছেলের ঘর যেমন থাকে তেমনই সবই আছে, কিন্তু সবই অগোছালো। লেনি এর আগে কোনো দিন ওই ঘরে আসেনি। পবিত্র ওর আগের কথার জের টেনে ও বলল, পবিত্রদা,
যেখানে পুলিশ অফিসার আপনার ঘর সার্চ করে কিছু পায়নি, সেখানে আমার দৌড় আর কতটুকু? তবে আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছিল। ও শিওর, করে ফেলো। আপনার ফ্ল্যাট থেকে একটা মূল্যবান বস্তু চুরি হয়ে গেছে, আপনার কোনো আফসোস হচ্ছে না? তা হঠাৎ এই প্রশ্ন কেন শুনি? না, ঘরে ঢুকতে শুনলাম আপনি গিটারে একটা হিন্দি গানের সুর তুলছেন। মনের অস্বাভাবিক অবস্থায় তো এটা করা যায় না, তাই বললাম আর কি। আচ্ছা, আমি আফসোস করলে কি ডানা মারলে জিনিসটা বাড়িতে ফিরে আসবে? তাছাড়া ওটা বাবা মার সম্পত্তি। ওই গণেশ টনেশের প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু আপনারা তো ব্যবসাদার মানুষ, গণেশ ঠাকুর তো আপনাদের কাছে বড় দেবতা। ইট মে বি। আমার শোরুমে গণেশজির মূর্তি আছে, বাড়ির গণেশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাছাড়া আমি মার ঘরে খুব কমই ঢুকি, কাল তো ঢুকিইনি। তা তোমার কি মনে হচ্ছে সোনার গণেশ আমি সরিয়েছি? যদি তাই মনে হয় তো ইনভেস্টিগেট করে বার করো এবং প্রমাণ করো যে আমি চোর। এ কথার পর লেনির আর কিছু বলার ছিল না। পরমেশবাবুর সঙ্গে ও পবিত্রর ঘর থেকে বেরিয়ে এলো। একবার গেল নিতার ঘরে। নিতা ঘুমোচ্ছিল। ওকে বিরক্ত না করে বাকি ঘর মানে পরমেশবাবুর শোবার ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। তারপর গেল পরমেশবাবুর স্টাডি রুমে। 3টে দেওয়াল আইনের বইয়ে ঠাসা, সবকটাই চাবি বন্ধ। একটা সেক্রেটারিয়েট টেবিল ঠিক ঘরের মাঝখানে, রিভলভিং গদি মোড়া চেয়ার, ফাঁকা দেওয়ালের একদিকে একটা 2 ডোর ফ্রিজ, তার পাশেই জানালা, জানালার নিচে ডিভান, বিছানা পাতা আছে। মেসমশাই, আপনি কি রাতে এখানেই? হ্যাঁ বাবা, মাঝে মাঝে বেশি রাত হয়ে গেলে ওখানেই আমি শুয়ে পড়ি, তবে রোজ নয়। ছিমছাম ঘর, দেখার মতো বিশেষ কিছু ছিল না। বেরিয়ে আসার মুখে হঠাৎই ও থমকে দাঁড়ালো। বুক শোকেসগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। মনোযোগ দিয়ে বইয়ের র্যাকগুলো দেখলো। টেনে দেখলো সব আলমারি তালাবদ্ধ। মিনিট খানেক একটা আলমারির সামনে দাঁড়িয়ে থেকে ও জিজ্ঞেস করলো, আচ্ছা মেসমশাই, 2-1 দিনের মধ্যে কি এই আলমারি থেকে কোনো বই টই বের করেছিলেন আপনি? কই না তো, এসব বই তো সর্বদা দরকার হয় না, মাঝে মধ্যে খুলতে হয়। তা হঠাৎ এই প্রশ্ন করলে কেন? না এমনি, আপনাদের গণেশ ঠাকুরের সাইজটা কি যেন কত বলেছিলেন? মাপেনি তো কোনোদিনও, তবে খুবই ছোট, 4x3 ইঞ্চির মতো হতে পারে। আলমারি তো সর্বদাই চাবি দেওয়া থাকে। হ্যাঁ। আর আলমারির চাবি আপনার কাছেই থাকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমায় একটু ভাবতে দিন। পুলিশ অফিসার কি বলছিলেন যেন? সব ক্ষেত্রে যা বলে, ওনার ধারণা সুষমা আর রাজুর যোগ সাজেশেই নাকি গণেশ উধাও হয়ে গেছে। কিন্তু আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, ওদের এত সাহস হবে না। লেনি তখন ম্লান হেসে বলল, কে যে কখন সাহসী হয়ে ওঠে কেই বা তা বলতে পারে। লোভ যে খুবই মারাত্মক একটা ব্যাধি। তাহলে কি আমি আমার কুলদেবতাকে আর কোনো দিন ফিরে পাবো না? লেনি পিছন ফিরে দেখল কাঁদো কাঁদো মুখে উর্মিলা দেবী দাঁড়িয়ে আছেন। মাসিমা, মূর্তিটা এতই ছোট যে কেউ পকেটে করে নিয়ে চলে যেতে পারে। আর সময়ও অনেকটা পার হয়ে গেছে, কাল সন্ধে থেকে আজ সন্ধে। ঘরের বাইরে চলে গেলে ফিরে পাওয়া খুবই শক্ত। ঠিক আছে, পুলিশ তো তদন্ত করছেই, আমাকে আজকের রাতটা একটু ভাবতে দিন।